এসএসসি লেভেলে আসলে তোমাদের হচ্ছে মোট কি ছিল বলতো, যে একটা গোলক তারপর এখান থেকে তোমার পড়তেছে, তাই না? তো তুমি বলতে কি বলতো, যে এই উচ্চতায় তোমার হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, এবং যখন সে এখানে আসবে তখন তার কি হবে, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, অর্থাৎ উপরে তার কোনো গতিশক্তি নাই আর নিচে তার কোনো স্থিতি শক্তি নাই। তাহলে এখন কথা হচ্ছে, এটা তোমার কি বরাবর ছিল? এটা শুধুমাত্র রৈখিক বেগ ছিল, রৈখিক বেগ মানে তুমি শুধুমাত্র রৈখিক শক্তি নিয়ে আলোচনা করতে, শুধুমাত্র রৈখিক শক্তি। আর ইন্টারমিডিয়েট তোমাকে এখন হচ্ছে তোমার রৈখিক শক্তির পাশাপাশি তোমাকে কৌণিক কৌণিক শক্তি নিয়েও তোমাকে এখন কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তোমার, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি বলো মোট শক্তি কি হবে, মোট শক্তি তোমার এটাই হবে যে রৈখিক প্লাস কৌণিক, ঠিক আছে? অর্থাৎ তোমাকে অবভিয়াসলি কৌণিকটা বের করতে হবে, কৌণিকটা। তোমাদেরকে আমি অলরেডি শিখাই দিয়েছিলাম একটা লাস্ট ক্লাসে, যে ই ইজ ইকুয়াল টু কি শিখেছিলাম, যে হাফ আই ওমেগা স্কোয়ার, তাই না? এটা আমাদের নর্মাল ইনিশিয়াল ফর্মুলা কৌণিক গতিশক্তি বের করার জন্য, ঠিক আছে? কৌণিক বেগ আসবে, জড়তার ভ্রামক আসবে, একদম ইনিশিয়াল ফর্মুলা এটা বের করার জন্য, ঠিক আছে? তো আমরা এখন এই ফর্মুলা দিয়ে ম্যাথটা করব। তো চলো আমরা ম্যাথটা করি সবার আগে, ঠিক আছে? সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ম্যাথটা আগে দেখি আমরা। এই ম্যাথটা আমাকে এখানে কি বের করতে বলছে? আমাকে এখানে বের করতে বলছে হচ্ছে যে সি অবস্থানে বলটির রৈখিক বেগ কত। সি অবস্থানে বলটির রৈখিক বেগ, সি অবস্থানে কোনটা অ্যাকচুয়ালি? সি অবস্থানে তোমার যে এই যে এটা একদম শেষ অবস্থান যেটা, ঠিক আছে? এখন তুমি বলো তোমাকে যে এই অবস্থানে কি বস্তুটাকে থেমে যাবে? কখনোই থামবে না, তাই না? কারণ সে কিন্তু ঢালু একটা জায়গাতে পড়তেছিল, সো সে কিন্তু তোমার এখানে আসার পর সে কিন্তু এখানে এই বরাবর সে চলে যাবে। এই যে তোমার ভি, এই যে ভি, এই ভি আমাকে বের করতে বলছে, ঠিক আছে? ভিটা বের করতে বলছে। কি দেওয়া আছে? খালি তোমার উচ্চতা দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নাই। তো বুঝতে পারতেছো ইটস আ মানে কোয়াইট কমপ্লিকেটেড ম্যাথ, মানে বেশ কমপ্লিকেটেড ম্যাথ এটা। তো তোমাকে এখন জাস্ট এটা তো মানে বলতে পারো যে তোমাকে এখন একটু ভাবতে হবে যে কিভাবে তুমি সলভ করতে পারো এখানে। আমি নরমাল ভরবেগের সূত্র দিয়ে আমি এখানে আসবো, নরমাল ভরবেগের সূত্র দিয়ে কি করব? সবার আগে দেখো খেয়াল করে, একটা ফ্রি হ্যান্ড ড্র আমি করে নিই আরেকবারও সেম ভাবে, একটা ফ্রি হ্যান্ড ড্র করে নিচ্ছি আমি, ঠিক আছে? এই এই যে আমি এটা করে নিলাম, ঠিক আছে? এই এখানে নিলাম। তাহলে এটা তোমার হচ্ছে আমাদের ফুটবলটা, বা এটা তোমার হচ্ছে গোলকটা। এই অবস্থানে তোমার হচ্ছে এই গোলকটা তোমার কি হচ্ছে বলতো, পড়তে নিচে থেকে পড়তেছে। দেন এখানে সে পড়ার পরে বলতো সে কোন দিকে যাবে বলতো? সে কিন্তু এদিকে যাবে। এদিকে সে কখন যাবে? যখন সে এভাবে ঘুরবে, তাই না? যখন সে এভাবে ঘুরবে, তাই না? সে কি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরবে? না, ঘড়ি বিপরীত দিকে ঘুরতে তোমার সে আবার পিছন দিকে চলে যাবে। সো সে ঘুরবে কোন দিকে বলতো? এই বরাবর। অর্থাৎ যেটাকে আমি সি বিন্দু বলি, তাহলে এটা সে ঘুরবে হচ্ছে এই বরাবর, তাই না? এবং এটা এটা আমার কি বিন্দু? এটা এ দিলাম, এটা তোমার সি বিন্দু। এটা তোমার দেওয়া আছে 5 মিটার, এটা আমার 5 মিটার দেওয়া আছে। আর এটা তোমার ভি বেগে যাবে সামনের দিকে, ঠিক আছে? ভি বেগে যাবে। এখন আমাকে এই সি অবস্থানে ভিটা কত হবে সেটা বের করতে হবে। এই ভিটা কত হবে সেটা সি অবস্থানে আমাকে বের করতে হবে। তাহলে আমি এবার আসি। আমি এবার সবার আগে আমি বলতে পারি যে যেহেতু আমরা জানি যে ভরবেগ মানে শক্তি একটা অবিনশ্বর, তাই না? শক্তি নিত্যতা সূত্র থেকে জানতে পারি আমরা, মানে কনভার্সন অফ এনার্জি থেকে জানতে পারি আমরা যে একটা বস্তুর শক্তি, যেটা আমরা এর আগে দেখছিলাম, এর আগের ক্লাসগুলোতে আমরা দেখছিলাম যে একটা বস্তুর শক্তি তোমার কি হয় বলতো, কখনো কিন্তু ক্ষয় হয় না। সে একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে সে জাস্ট স্থানান্তরিত হয়। অর্থাৎ সে যদি উপর থেকে সে যদি নিচের দিকে পড়ে, তার মধ্যে কিন্তু শক্তি চেঞ্জ হবে, বা শক্তি কিন্তু অপরিবর্তিত থাকবে। অর্থাৎ হয়তো তার স্থির শক্তি মানে কাইনেটিক এনার্জি হয়ে যাবে, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি হয়ে যাবে, অথবা কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি হয়ে যাবে, বাট এনার্জি কিন্তু এনার্জি থাকবে, তাই না? অর্থাৎ ভরবেগের সমগ্র সূত্র অথবা তোমার হচ্ছে শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা বলতে পারি যে এ অবস্থানে মোট শক্তি ইজ ইকুয়াল টু সি অবস্থানে মোট শক্তি। তুমি এই ম্যাথটা কিন্তু খুব ভালো মতো বুঝবা। কেন বুঝবা? কারণটা হচ্ছে এই ম্যাথটা তোমার যদি না বুঝো, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে যখন তোমার অনেক টাফ ম্যাথ ফেস করবা, লাইক অ্যাডমিশন অথবা এইচএসসি পরীক্ষাতে বা কলেজ এক্সামিনেশনে, তখন কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এই কনসেপ্ট গুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন কিভাবে বের করবে, কিচ্ছু দেওয়া নাই তো কিভাবে বের করবা ভি এর মান? তো এই কনসেপ্ট তোমাকে বের করতে হবে শক্তি নিত্যতা সূত্র দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অবস্থানে মোট শক্তি যদি বের করতে চাই, সবার আগে আসি এই অবস্থানে কি আছে বলতো? শুধুমাত্র স্থির শক্তি আছে, এর কিন্তু কোনো মানে গতিশক্তি নাই, তাই না? কারণ সে কিন্তু কি স্থির অবস্থায় আছে। তাহলে আমি বলতে পারি যে এখানে এ অবস্থানে ই পি কি হবে বলতো? ইপি এ। আচ্ছা, আমি সবার আগে আমি একে মার্ক করে দিই। তা মোট শক্তি কি হবে? ইপি এ প্লাস ই কে এ ইজ ইকুয়াল টু ইপিসি প্লাস ই কে সি, তাই না? তাহলে এবার আসো এখান থেকে। তাহলে এখানে ইপি কি হবে? এম জি এইচ, তাই না? এম জি এইচ, এখানে এইচ এ দিব আমি, ঠিক আছে? এইচ এ দিয়ে দিলাম, প্লাস ই কে এ কি হবে বলতো? এখানে কিন্তু স্থির অবস্থা ছিল, তার মানে এটা জিরো হয়ে যাবে। প্লাস এই অবস্থায় তার মধ্যে কিন্তু কোনো উচ্চতা নাই, তার মানে
এখানে কি হবে, ইপিসি 0 হবে। এইবার এই ইকেসিটা কত হবে এখানে, এটাই আমাদের মেইন কনসেপ্ট এখানে বুঝতে হবে। এখানে আমাদের মেইন কনসেপ্ট এটাই যে এখানে ইকেসি হচ্ছে রৈখিক শক্তি এবং কৌণিক শক্তি দুইটার মিশ্রণ, তাই না? একটা জিনিস চিন্তা করে দেখো, এই বলটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, ঠিক আছে? এতক্ষণ সে তোমার যে বেগ দিয়ে পড়ছে, এখানে আসার পরে কি হবে বলতো, এখানে কিন্তু তার কোনো মানে কাইনেটিক এনার্জি ছিল না, তাই না? তার কিন্তু কোনো কাইনেটিক এনার্জি ছিল না, তার কাইনেটিক এনার্জি কিন্তু এখানে মোট 0 ছিল। বাট এখানে কিন্তু তার কাইনেটিক এনার্জি আছে। তাহলে এখানে তার কাইনেটিক এনার্জি কি হবে? এখানে তার কাইনেটিক এনার্জি হবে তার রৈখিক শক্তি, তার রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি। সবাই কি এই বিষয়টা ক্লিয়ার কিনা বুঝতে পারছো? কারণ সে কিন্তু একই সাথে ঘুরতেছে, অর্থাৎ তার ঘোরার মাধ্যমে সে একটা ডিস্টেন্স কভার করতেছে, পাশাপাশি সে সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ রৈখিক শক্তি, অর্থাৎ রৈখিক বেগে সে এগোচ্ছে। সে ওমেগা বেগে ঘুরতেছে, সে ভি বেগে ঘুরতেছে। দ্যাটস ওয়াই হি হ্যাজ কাইনেটিক এনার্জি ইন লিনিয়ার ভেলোসিটি এন্ড অলসো অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, আমরা তো এখন কি লিখবো, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার আর হাফ আই ওমেগা স্কোয়ার, তার মানে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। বুঝতে পারছো? এটাই আমাদের মেইন কনসেপ্ট। এন্ড এই যে ভি, এই ভি এর ভ্যালু আমাকে মেনলি বের করতে হবে। ঠিক আছে, এই ভি এর ভ্যালু চলো বের করি। তাহলে এম জি এইচ এ ইজ ইকাল টু, তাহলে হাফ কমন নিয়ে, আচ্ছা হাফ কমন নিব না আমরা, এখানে আমরা হাফ রাখি এখানে, এম বি স্কোয়ার প্লাস হাফ। এইবার আমাকে দেখি কোন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলো এখানে আই এর ভ্যালু কি হবে, এখানে আই এর ভ্যালু কি হবে এবং ওমেগার ভ্যালু কি হবে। কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওমেগার ভ্যালু বের করার কোনো দরকার নেই। তোমরা এখন আমাকে একজন বলো যে এখানে আই এর সূত্র কি হবে, এখানে আই এর সূত্রটা আমি কি বসাবো, একজন বলো দেখি। আচ্ছা কেউ কেউ বলতে পারতেছো না? আচ্ছা তোমার যদি কেউ বলতে পারতেছো না তাহলে আমি বলে দিই, যেহেতু এটা 2/5 এটা নিডেড ফুটবল স্কয়ার। ইয়েস, এটা তোমার 2/5 এমআর স্কয়ার হবে, রাইট। দেখছো কত ধরনের কনসেপ্ট চলে আসে। এটা একটা নিডেড গোলক না বলো তো, ফুটবল, তার মানে কি হবে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি হবে বলতো, এটা কিন্তু অবভিয়াসলি এটা তোমার হচ্ছে এমআর স্কয়ার হবে। ওকে, তাহলে আমরা কি পাবো বলতো, ভি স্কয়ার বাই আর স্কয়ার। ঠিক আছে, ভি স্কয়ার বাই আর স্কয়ার পাবো। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত কারো কোনো মানে কারো কোনো বুঝতে সমস্যা নেই, কারণ আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, সো ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। এখান থেকে কি পাচ্ছি আমরা, তাহলে দেখো খেয়াল করে, এম জি এইচ এ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1/5 এম, দেখো আর স্কোয়ার আর স্কোয়ার কাটা, তারপরে এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই বলতো, এখানে এম এম সব কেটে দিই, সব এম আউট করে দিই, তাহলে কত পাচ্ছি আমরা এখানে? আমরা এখানে পাচ্ছি তোমার হচ্ছে এইচ এ জি এইচ এ ইজ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার প্লাস 1/5 ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে যে জি এইচ এ ইজ ইকুয়াল টু, এখানে তুমি যদি যোগ করো তাহলে তোমার পাবো হচ্ছে এখানে, দেখো লসাগু করে তোমার হবে হচ্ছে এখানে 10, উপরে হবে তোমার 7, তাহলে 7/10, 7/10 ভি স্কোয়ার। সুতরাং ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 10/7, 10/7 জি এইচ এ। সো এইটা তোমরা একটা সূত্র হিসেবে নোট করে রাখতে পারো, যে যখন তোমাদের এরকম একটা বস্তু যখন গড়ায় পড়বে, এখানে যেটা ফুটবল হয়ে যাবে এমন কোনো কথা নাই। এটা গোলক আকৃতির বস্তু, এটা নিরেট গোলক আকৃতির বস্তু। এই নিরেট গোলক আকৃতির বস্তু তোমার যেহেতু গড়ায় পড়তেছে, সো এই ধরনের কনসেপ্টের ক্ষেত্রে তোমার ফর্মুলা কি হবে বলতো, রৈখিক বেগের ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 10/7 জিএইচ এ। এখানে ভ্যালুগুলো বসা দাও, তাহলে 10/7 ইন্টু 9.8 ইন্টু এ যে 5। দেখছো শুধুমাত্র একটা ভ্যালু দেওয়া ছিল, তো এই একটা ভ্যালু দিয়ে আমরা কিন্তু বের করে ফেললাম। আমাদের এখানে অ্যান্সার কত হবে, অলরেডি আমি করে রাখছি ম্যাথটা, এই যে তাহলে অ্যান্সার তোমার হবে হচ্ছে 8.36। ঠিক আছে, 8.36 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 8.36 মিটার পার সেকেন্ড। সো এটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি কৌণিক গতিশক্তি সম্পর্কিত একটা ম্যাথ, মানে একটা কনসেপচুয়াল ম্যাথ আর কি, যেখানে তুমি আসলে সব ধরনের এই ধরনের সকল কনসেপ্টের ম্যাথ তুমি আসলে এই এরকম সূত্র দিয়ে তুমি করতে পারবা। ঠিক আছে, বাস মাথায় রাখবা কি বলতো, চেঞ্জিং কোথায় আসতে পারে, চেঞ্জিং আসতে পারে বস্তুর আকৃতি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তোমার আই চেঞ্জ হয়ে যাবে, আই এর সূত্র তোমার এটা বসবে না। তো তুমি আই এর সূত্রটা মাথায় রাখবা, আই এর সূত্র। ঠিক আছে, বাকি সব কিন্তু সেম থাকবে, তাই না? আচ্ছা,
তো এরপরে আমি আসি, এরপরে আমাদের কি দেওয়া আছে, এরপরে আমরা অঙ্কটা দেখি তাহলে এবার। এরপরে দেওয়া আছে যে যে অঙ্কটা আমি করবো তোমার হচ্ছে, আগে আমি 4 নম্বর অঙ্কটা করি, 4 নম্বর অঙ্কটা করার দেন আমি এই অঙ্কটা করবো। এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এন্ড বলতে পারো যে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ ফর অ্যাডমিশন। হ্যাঁ, সো আমরা এখন আগে এটা দেখি। এটা এই অঙ্কটা তোমার অনেক জায়গায় পাবা, তোমার এই অঙ্কটা তোমার হচ্ছে উদ্ভাসে বইতে পাবা, এই অঙ্কটা তুমি জয় করতে পাবা, অনেক জায়গায় পাবা তুমি অঙ্কটা। বাট আমি তোমাদের অঙ্কটা আমি আমার নিজের কনসেপ্ট থেকে করাবো, আমি আমার নিজের কনসেপ্ট তোমাদের যেটা আমি শিখছি তোমাদেরকে আমি সেটাই করাবো, ঠিক আছে? চলো দেখি আমরা আগে এই ম্যাথটা, যে 400 কেজি ভর আর 1 মিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলক 2 মিটার পার সেকেন্ড বেগে গড়িয়ে চলছে, তাহলে এই ভর গড়িয়ে কত হবে? এটা খুব সহজ একটা ম্যাথ না বলো তো? সো এটা কি আমার করানোর কোনো দরকার আছে? আজকে আমার এটা কোনো করানোর দরকার নাই, এটা খুবই সহজ একটা ম্যাথ। ভাইয়া। হ্যাঁ, তো আমি এটা করালাম, ভাইয়া এটা তোমার নিজেরা করে নিও। হ্যাঁ বলো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে এটা আমি আর করাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তারপর আমি এটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, এটা জাস্ট দেখাই যাই সূত্রটা কি বলবা বলতো? এখানে যেহেতু একটা বলক, সেখানে i is equal to 2/5 mr স্কয়ার, আর তোমাদের হচ্ছে কি বলতো যে ওমেগা is equal to কি হবে? ওমেগা is equal to তোমার হচ্ছে v/r, ঠিক আছে? সো দেখো এখানে কি করবা তুমি, এই যে v আর r দেওয়া আছে, ঠিক আছে? এই দেখো এই যে v দেওয়া আছে কত বলতো, এই যে 2 মিটার পার সেকেন্ড, আর r দেওয়া আছে 1, তাহলে এখানে তুমি 2 বসাবা, এখানে তুমি 1 বসাবা, কত পাবা? 2 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? আর এখানে 2/5 mr স্কয়ার, তাহলে 2/5 ইনটু n কত দেওয়া আছে m, এন দাও 400 কেজি আর আর 1 মিটার, ঠিক আছে? খুবই সহজ, তাহলে 400 ইনটু 1 স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো এখানে বলো তো? ই ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। সো বসায় দাও ভ্যালুগুলা, বসায় দিলে তোমার অঙ্কের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ একটা ম্যাথ। আমি এটা আর দেখাই দিলাম, আর কি করবো তোমরা, আর কি করবো, দেখাই দিচ্ছি পুরোটা। আচ্ছা, এবার আমি 3 নম্বর ম্যাথটায় আসি। খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, সবাই একটু মনোযোগ দাও, একদম মানে ক্লিন মনোযোগ দাও, এখানে কোনো ধরনের অন্য জায়গায় মনোযোগ দিও না। খেয়াল করে দেখো কি দিছে এখানে, একটা খাড়া অবস্থায় একটা দণ্ড, একটা খাড়া অবস্থায় রাখা একটা দণ্ড, মানে একটি মিটার দণ্ড। এখানে এই মিটার দণ্ড মানেটা কি? ধরো একটা দণ্ড দেওয়া আছে এরকম, একটা খাড়া অবস্থায় একটা দণ্ড দেওয়া আছে এরকম, এই দণ্ডটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। অর্থাৎ মিটার দণ্ড বলতে কি বোঝায়? ধরো যে মিটার স্কেল বলতে কি বোঝায়, মানে পুরো স্কেলটার লেন্থ হচ্ছে 1 মিটার। ঠিক তেমনই মিটার দণ্ড বলতে বোঝায় 1 মিটার দণ্ডের একটা দণ্ড, ঠিক আছে? তো দেওয়া আছে যে সে স্থির অবস্থায় আছে, এখন হচ্ছে সে হঠাৎ করে কাত হয়ে পড়ে গেল, এখন অর্থাৎ সে হঠাৎ করে কাত হয়ে পড়ে গেল, ঠিক আছে? এই ধরো সে কাত হয়ে পড়ে গেছে, ঠিক আছে? একটু বেশি মানে বড় আঁকি ফেলছি, একটু ছোট যদি আঁকি, হ্যাঁ বাস। আচ্ছা বাস, সে কাত হয়ে পড়ে গেছে। এখন সে যে কাত হয়ে পড়ে গেল, এখন সে মাটিকে, ঠিক আছে, সে ভূমিতে কত কৌণিক বেগে আঘাত করবে? কোয়েশ্চেন আর কিচ্ছু দেওয়া নাই, কিচ্ছু না, জাস্ট কি লেখা কোয়েশ্চেনের মধ্যে, খারাপ অবস্থায় আছে একটা দণ্ড, অর্থাৎ জাস্ট তোমার হচ্ছে লেন্থ দেওয়া আছে 1 মিটার, তাই না? জাস্ট ওই মিটার দণ্ডের মানে জাস্ট দণ্ডের একটা লেন্থ দেওয়া আছে। আচ্ছা, তো দণ্ড দিয়ে আসলে কত কৌণিক বেগে ভূমিতে আঘাত করবে? আমাকে এখানে ওমেগার ভ্যালু বের করতে হবে না, ওমেগার ভ্যালু। আচ্ছা, তোমাদেরকে আমি শর্টকাটও দেখাই দেবো, তার আগে তোমাদেরকে আমি মেন কনসেপ্টটা বুঝাই। আসলে খেয়াল করে দেখো, এখানে তোমাদেরকে একদম মানে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, যে মানে ভর কেন্দ্র আসলে জিনিসটা কি। সবার আগে খেয়াল করে দেখো ভর কেন্দ্র, ঠিক আছে? একটু লক্ষ্য করে দেখো এইখানে, এই অবস্থায় যখন সে তোমার যেহেতু যখন তোমার হচ্ছে সে এইভাবে আছে, ঠিক আছে, যখন সে এইভাবে আছে, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে পুরো তোমার হচ্ছে এই যে তোমার ইয়েটা, এটাকে ধরে নিলাম তোমার হচ্ছে এল, এর ইজ ইকুয়াল টু 1 মিটার, ঠিক আছে? অর্থাৎ এই পুরো দণ্ডটা দৈর্ঘ্য আমি ধরে নিলাম তোমার হচ্ছে এল, ঠিক আছে? আচ্ছা, এবং এখান থেকে আমি বলতে পারি যে সে যেহেতু কাজ হয়ে পড়ে গেছে, তার মানে এখানে জি কাজ করছে, জি, তাই না? এখানে জি কাজ করছে, তাহলে আমি এখানে ধরে নিলাম জি ইজ ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই দুটো জিনিস আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি বলতে পারি যে মোট শক্তি এখানে কত? মোট শক্তি কত হবে? মোট শক্তি তোমার হবে হচ্ছে এখানে, যে যেহেতু এখানে বুঝতে পারছো যে এখানে জি এর কারণে সে পড়ে গেছে, অর্থাৎ এখানে একটা অভিকর্ষ স্থিতিশক্তি আছে। অভিকর্ষ স্থিতিশক্তি খুবই একটা টাফ ওয়ার্ড, অভিকর্ষ স্থিতিশক্তি, অর্থাৎ তোমার কি বলবো, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। অর্থাৎ সে মানে সে কিন্তু যেহেতু সে একটা উচ্চতায় ছিল, এই দ্বন্দ্বটা একটা উচ্চতায় আছে না, মানে এই প্রান্তটা একটা উচ্চতায় আছে না, তার মানে এই উচ্চতায় আছে, সরি এই উচ্চতায় আছে, তার মানে এখানে কি কাজ করতেছে? এখানে তোমার স্থিতিশক্তি কাজ করতেছে। যেহেতু এখানে কোনো ভর আমি দিই নাই, এখানে ভর নেগলিজিবল। এখানে কি আনবো আমি? অবভিয়াসলি যদি ভর না থাকে তাহলে আমি এখানে জি আনবো, অর্থাৎ
এবার স্থিতি শক্তি না, এবার এবার তোমার হচ্ছে অবিকর্ষ স্থিতি শক্তি। ঠিক আছে, তার মানে বলতে পারি যে এখানে সে যদি পড়ে গেছে, অর্থাৎ সে যদি পড়ে গেছে তার মানে কি, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি একটা বস্তুকে হাতে নিয়ে এইভাবে ঘোরাচ্ছ, তুমি একটা বস্তুকে হাতে নিয়ে ঘোরাচ্ছ, সে যখন এখান থেকে সে যখন এখানে আসবে, তার মানে কি সে এখান থেকে এখানে কিভাবে আসছে, তুমি ঘুরাইছো তাই সে এখানে আসছে, অর্থাৎ ঘূর্ণন শক্তি, ঘূর্ণন গতি শক্তি। তো কথা হচ্ছে এখানে সে এখান থেকে এখানে পড়লো, এখানেও তো একটা ঘূর্ণন শক্তি কাজ করতেছে না বলতো, সে কিন্তু ঘুরেই পড়ছে, তাই না, সে কিন্তু ঘুরেই পড়ছে। অর্থাৎ আমি বলতে পারি যে ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি প্লাস অভিকর্ষজ স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে এবার আসো ঘূর্ণন গতিশক্তি, তুমি বুঝতে পারছো সূত্র কি হবে বলতো, হাফ আই ওমেগা স্কোয়ার, আর এই যে পটেনশিয়াল এনার্জি সূত্র কি mgh, তার মানে এখানে কি হবে mgl হবে, তাই না, এল হবে, কারণ এখানে তো আর h না, এখানে এল হবে। আচ্ছা, এই পর্যন্ত আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই। এবং এখানে আই কি হবে, যেহেতু সে একটা, এই যে সে যেহেতু এই অক্ষ বরাবর, সে যেহেতু এই অক্ষ বরাবর সে যেহেতু পড়ছে, অর্থাৎ এক প্রান্ত বরাবর সে ঘুরে পড়ছে। আমরা জানি একটা দণ্ডের ক্ষেত্রে একটা প্রান্ত বরাবর ঘুরলে 1/3 ml স্কোয়ার হয়। এখানে কি বুঝতেছি আমরা, যেখানে আই কত হবে 1/3 ml স্কোয়ার, তাই না। এই পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই। এবার আসো খাড়া অবস্থায়, এই যে খাড়া অবস্থায়, এখন এবার আমি বলতে পারি যে খাড়া অবস্থায় সে যখন দাঁড়ায় ছিল, অর্থাৎ খাড়া অবস্থায় এই বস্তুটার শক্তি কত, মোট শক্তি, তার মধ্যে কোনো গতি শক্তি ছিল না, অর্থাৎ জিরো, তাহলে কি আছে, শুধুমাত্র স্থিতি শক্তি আছে। আমি ধরে নিলাম এটা কত mgh ধরে নিলাম, ঠিক আছে, mgh। এই অবস্থায় কিন্তু তার কোনো জিরো, মানে তার মধ্যে কিন্তু কোনো ওমেগা নাই, তাই না, এখানে তার কিন্তু ওমেগা আছে, এখানে কিন্তু তার কোনো ওমেগা নাই, তাই না, অর্থাৎ তার মধ্যে কোনো ঘূর্ণন গতিশক্তি ছিল না এই অবস্থায়, তাই না। বলতে পারি কি বলতো, ওমেগা ইজ ইকুয়াল টু জিরো এই অবস্থায়। ঠিক আছে, এটা আমাদের মোট শক্তি, আর এটা আমাদের খারাপ অবস্থায় মোট শক্তি বের করতেছে। খারাপ অবস্থায় শক্তি বের করতে কি হবে, গতিশক্তি জিরো, আর শুধুমাত্র mgh কাজ করবে। আচ্ছা, এখানে আমাদের মেইন কনসেপ্টটা, এই জায়গাটা ভালো মতো লক্ষ্য করবা, কেন আমি mgh দিছি, কেন দিছি mgh, ওয়াই, এখানে তো mgl হওয়ার কথা ছিল না, বাট কেন আমি mgl দেই না, কেন আমি mgh দিছি, কারণটা হচ্ছে h হচ্ছে তার এই যে তার ভর কেন্দ্র, ঠিক আছে, তার ভার কেন্দ্র, ঠিক আছে, তার ভার কেন্দ্র, অর্থাৎ ভার কেন্দ্র ভর কেন্দ্র একই কথা। এটা হচ্ছে আমাদের মেইনলি এইচ, একটা 1 মিটার দণ্ড, অর্থাৎ তার ভার কেন্দ্র ঠিক তার মিডল বরাবর, তাই না। সো এখানে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে l/2, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে l/2। খুব ভালো মতো এটা মাথায় রাখবা, খুব ভালো মতো, কারণ চ্যাপ্টার 5 এ যখন তুমি যাবা তখন আমাদের কুয়ার অঙ্ক আসবে, এবং সেই কুয়ার অঙ্কের মধ্যে এই ভার কেন্দ্রের জিনিসটা, অর্থাৎ এই ভার কেন্দ্রের স্মরণটা খুবই আমাদের মাথায় রাখতে হবে। তখন আমাদের এই পুরো প্রবলেম সব পেঁচায় ফেলায়, কিন্তু বুঝতেই পারে না যে কেন আপনি এইচ ইজ ইকুয়াল টু l/2 লিখছেন। তারপর ধরো যে একটা কুয়া, পানি ভর্তি কুয়া, তার দৈর্ঘ্য হচ্ছে তোমার এল। এখন এই কুয়াটার ভার কেন্দ্র কোন জায়গায় আছে, অবভিয়াসলি মিডলে আছে, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু l/2। কেন এইচ ইজ ইকুয়াল টু l/2, কেন, ওয়াই, কারণটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, সে যখন, তুমি যখন একটা বালতি নিয়ে, সাপোজ তুমি একটা বালতি নিচ্ছ, একটা বালতি নিয়ে তুমি যখন, মানে তুমি যখন পানি উঠাবা কুয়া থেকে, কুয়াটা একদম পানি একদম পরিপূর্ণ অবস্থায় আছে, একদম পরিপূর্ণ অবস্থায় আছে, ঠিক আছে, একদম পরিপূর্ণ অবস্থায় আছে। তো যেহেতু পরিপূর্ণ অবস্থায় আছে, তুমি যখন ইনিশিয়ালি তুমি যখন পানি নিচ্ছ, তখন এইচ কত বলতো, জিরো, তাই না, তখন কিন্তু এইচ জিরো। এবং তুমি যখন একদম শেষ পানিটা, তুমি যখন পানি নিতে 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 তুমি যখন একদম পানি শেষ করে ফেলবা, অর্থাৎ যখন একদম শেষ বিন্দু থেকে তুমি যখন পানি নিবা, তখন তোমার পুরো ডিস্টেন্স কত হবে, এল হবে, তাই না। অর্থাৎ h1 ইজ ইকুয়াল টু কি, জিরো, এবং h2 ইজ ইকুয়াল টু কি, এল। h1টা কি, যখন পানি পুরো পরিপূর্ণ অবস্থায় ছিল, তখন তুমি পানি ভরতেছিল, তখন তোমার h কি ছিল, জিরো। কেন এই জিরো, কারণ তখন তোমার বালতিটা কোনো ডিস্টেন্স কভার করতেছে না, কোনো উচ্চতা কভার করতেছে না, সে তুমি মানে কুয়ার উপর থেকে তুমি পানিটা নিয়ে নিচ্ছ, তখন h ইজ ইকুয়াল টু জিরো। আর যখন তুমি পুরা বালতিটাকে তুমি যখন পুরা নিচে ফালাবা, কুয়ার নিচে যখন ফালাবা, পানিটা আবার শেষ হয়ে গেছে, তখন h2 যেগুলো কি হবে, এল হবে। তাহলে এখন তুমি যদি এটার গড় বের করতে চাও, গড় কত হবে, h ইজ ইকুয়াল টু h1 প্লাস h2 ডিভাইড বাই 2, তাই না। তার মানে 0 প্লাস এল ডিভাইড বাই 2, তাহলে কত হবে, l/2। এইখান থেকেই আসছে l/2, এখান থেকেই আসছে। তো
তোমারে জীবনেও কেউ বুঝাবে না, এটা জীবনেও না কেউ বুঝাবে, এটা কেউ তো বুঝেই না, এটা বুঝাবে কি, সারাটাই বোঝা না, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে, যে তোমাদের যেটা বুঝাইলাম যে এটা কেমনে আসছে, এটা এভাবে আসছে L/2, বুঝতে পারছো? ভার কেন্দ্র, তাহলে তোমাদের অনেকে কোশ্চেন আসতে পারতো, ভাইয়া কেন একটা বস্তুর ভার কেন্দ্র সে যে দাঁড়ানো অবস্থা থাকে, তাহলে কেন তার ভার কেন্দ্র এইখানে থাকে? যেমন আমাদের ভার কেন্দ্র কোথায় আছে? আমি যদি দাঁড়ায় থাকি, ধরো যে তুমি দাঁড়ায় আসো, তোমার ভার কেন্দ্র কোথায় আছে বলতো? তোমার নাভিতে, তোমার ভার কেন্দ্র আছে। কেন নাভিতে? কেন? ওয়াই? এই কারণে। এখন তুমি তো ওখানে, তুমি তো কুয়াতে বুঝতে পারবা না, তুমি তো একটা মানুষকে দিতে তুমি বুঝতে পারবা না, বাট তুমি একটা কুয়া দিয়ে বুঝতে পারবা, ঠিক আছে? তো তোমাদেরকে আমি জাস্ট বুঝাই দিলাম এটা। তাহলে এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আশা করি কোয়েশ্চেন নাই। আমি আবার চলে যাচ্ছি আমাদের টপিকে। তাহলে MgH, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে Mg/L/2, ঠিক আছে? তাহলে খাওয়া অবস্থা শক্তি কত? Mg/L/2। আচ্ছা, তাহলে এটা আমাদের কি করতে হলে, এই যে তার এই এসটা কি, তাহলে আমাদের এখানে এসটা তোমার হচ্ছে মানে ভার কেন্দ্রের সরণ, ঠিক আছে? ভার কেন্দ্রের সরণ H = L/2, এটা মাথায় রাখবা। আর আমরা কি পাইলাম এখানে, যে ভূমিতে পড়া অবস্থা শক্তি, খারাপ অবস্থা শক্তি, এবং এটা তোমার কি বল, তো ভূমিতে পড়া অবস্থায়, ঠিক আছে? পড়া, এখানে খারাপ অবস্থা বের করছে, এখানে হচ্ছে ভূমিতে পড়া অবস্থায়, ঠিক আছে? অবস্থায় শক্তি এখানে কত হবে? এটা অবভিয়াসলি হাফ I⍵²। কারণটা কি? সে কিন্তু হাফ I⍵² দিয়ে সে কিন্তু বাড়ি দিচ্ছে, তাই না? সে কিন্তু এই অবস্থায়, তার মধ্যে কিন্তু শক্তি এটাই ছিল, অর্থাৎ এই অবস্থাতে এখন শক্তি ছিল না। আর এই অবস্থা সে যখন পড়বে, এই সময় কিন্তু তার মধ্যে কোনো, এই যে এই স্থির শক্তি নাই, তাই না? তার মধ্যে কিন্তু কোনো MgS নাই যখন সেখানে পড়বে। অর্থাৎ তখন তোমার মধ্যে কি আছে? তখন তার মধ্যে গতি শক্তি আছে। কি গতি শক্তি? ঘূর্ণন গতি শক্তি, তাই না? তো খারাপ অবস্থায় তার মধ্যে শুধুমাত্র MgH আছে, আর ভূমিতে পড়া অবস্থায় তার মধ্যে শুধুমাত্র এটা আছে। বুঝতে পারছো? জাস্ট এটাই আমি এখানে বুঝাই রাখলাম, এটাই লেখা লিখলাম। তোমার আগে থেকে জানো, তাই না? তোমার আগে থেকে জানো। আচ্ছা, তাহলে এইখানে এই যে এই অবস্থায় আমি ধরে নেবো যে এল কত বলতো? 0। কারণ এল এখানে কি হিসাবে কাজ করতেছিল? হাইট হিসেবে কাজ করতেছিল। বাট এখানে এল কি? এখানে কিন্তু L0, তাই না? এখানে L0 বলে কিন্তু এটা নাই, তাই না? এখানে কিন্তু এটা নাই। আর এখানে ω0 বলে কিন্তু এটা নাই। বুঝতে পারছো জিনিসটা? সেটা কিন্তু আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার আসো, তাহলে আমরা বলতে পারি যে যদি যদি তোমার হচ্ছে কৌণিক বেগ, যদি তোমার হচ্ছে কৌণিক বেগ ওমেগা হয়, অর্থাৎ ওমেগা হয়, তাহলে কি হবে বলতো? তাহলে হাফ MgL, এই যে, ঠিক আছে? দেখো খেয়াল করে, এই যে তোমার হাফ, এই যে এলটা তো এখানে, এলটা তো এখানে হাফ হিসাবে নিয়ে নিলাম, তাহলে এই হাফ MgL, ঠিক আছে? অর্থাৎ MgL/2। আচ্ছা, আমি MgL/2 লিখে জানা, তোমার পড়া বললো কি ভাই এটা আপনি কোথা থেকে লিখলেন? তো MgL/2, আর MgL/2 কি হবে? হাফ I⍵², তাই না? ওই যে কিভাবে পাইছি আমরা এটা, এই যে পাইছি ভাবে, যে শক্তির নিত্যতা থেকে পাইছি আমরা, শক্তির নিত্যতা থেকে। দেখছো, তোমাদেরকে আমি একটু যে প্রবলেমটা বুঝাইলাম, তোমাদেরকে বলছি না যে ভাইয়া তোমরা ওই প্রবলেমটা ভালো মতো বুঝে নাও। কারণটা ওই প্রবলেম দিয়ে তুমি আসলে, ওই কনসেপ্টে তুমি আসলে এই ধরনের সকল ম্যাথ সলভ করতে পারবে, সকল ম্যাথ, কিচ্ছু দেওয়া থাকবে না। তখন কিভাবে বের করবা এই কনসেপ্ট দিয়ে, যে শক্তি নিত্যতা থাকে। জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে যে আদিতে কি ছিল আর শেষে কি আছে। আদিতে ছিল আমাদের এটা, শেষে আছে আমাদের এটা, ঠিক আছে? তো এগুলো যেন ভুল না হয় তোমাদের। তো এগুলো ভুল না হলে তোমাদের মোটামুটি কিন্তু অঙ্ক এখানে হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা? MgL/2, তাহলে হাফ। এবার আই কত হবে এখানে? এই যে 1/3 ml², তাহলে 1/3 ml² ω², তাই না? ω²। এখানে এলটা কি? এল হলো তোমার হচ্ছে 1 মিটার। সো আমরা এখানে বসা দিতে পারি, অথবা এখান থেকে দেখো আমরা কিন্তু একটা এল কেটে দিতে পারি, তাই না? একটা এল কিন্তু কেটে যায় এখানে, তাই না? একটা এল কিন্তু কেটে গেল, কি থাকলো এখানে তাহলে? এম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আমি এমও কেটে দিতে পারি, এমও কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি আমরা এখানে? আরো কেটে দিতে পারি, যেখানে হচ্ছে আমরা এটাকে, এই হাফটা কেটে দিতে পারি। তো সবই কেটে দিলাম, তাহলে থাকলো তোমার হচ্ছে জি। এখানে কি পাচ্ছি আমরা? এখানে 1/3, এখানে একটা এল আসছে না, একটা এল আসছে, তাহলে 1/3 L ω², তাই তো? তাহলে কি পাবো আমরা এখানে? ω √3g / L। দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য শর্টকাট ফর্মুলা। এটা আমরা তখন ধরে প্রুফ করলাম। এমসিকিউ যদি এই প্রবলেমটা আসে, ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করবা। ধরো যে কুয়েটে আসছে, বা সাস্টে আসছে, বা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ডিরেক্টলি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা।
ঠিক আছে, তাহলে 3 ইন্টু 9.8 ডিভাইড বাই n 1, আমাদের অ্যান্সার কত আসবে এখানে? আমাদের এখানে অ্যান্সার আসবে তোমার হচ্ছে 5.41 রেডিয়ান পার সেকেন্ড। খুবই সহজ ছিল না? অনেক কনসেপ্টের বিষয় আসছে কিন্তু এখানে, দেখছো অনেক কিন্তু কনসেপ্ট আসছে এখানে। এখানে এখানে কি আছে, এখানে সে পড়া অবস্থা কি আছে, দেন শক্তি নিত্য সূত্র তুমি এখানে অ্যাপ্লাই করবা, বাস তোমাদের এখানে ম্যাথটা হয়ে যাবে। তাহলে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ কৌণিক ভরবেগ। আমরা এই ভরবেগ নিয়ে অলরেডি দেখছি, কিন্তু কৌণিক ভরবেগ যদি বের করতে হয় এবং সেটা যদি জড়তার ভ্রামকের সূত্রতে বের করতে হয়, তাহলে সেটা কি হবে, সেটা আমাদের একটু জানা দরকার, তাই না? তো চলো আমরা সেটা একটু দেখে নিই। সূত্র হচ্ছে আমাদের এখানে এল ইজ ইকুয়াল টু কৌণিক ভরবেগ, এল ইজ ইকুয়াল টু আমাদের এটা হচ্ছে তোমার, আমরা এটা দেখছিলাম যে এম আর স্কোয়ার ওমেগা, সরি এম ওমেগা আর স্কোয়ার দেখছিলাম, তাই না? এখন এম আর স্কোয়ার কে তুমি যদি আই হিসেবে ধরো তাহলে কি হবে, আই ওমেগা, তাই না? ওমেগা হিসেবে তুমি লিখতে পারো আই ইজ ইকুয়াল টু 2 পাই এন ডিভাইড বাই টি। ঠিক আছে, তো এখানে অনেকগুলো ফর্মুলা কিন্তু হচ্ছে। এটা আমাদের কি ছিল, কোণিক গতিশক্তির ক্ষেত্রে ছিল, মানে কোণিক, যখন আমরা ওমেগা নিয়ে কাজ করবো তখন আমরা এই সূত্র দেখছিলাম, চ্যাপ্টার 3 তে দেখছিলাম, তাই না? এটা এখন যদি জড়তার ভ্রামকটা তুমি কথা বলো, জড়তার ভ্রামক বের করতে হলে তোমাকে অবভিয়াসলি এখানে আই আনতে হবে, সো আই ওমেগা, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের মোটামুটি ফর্মুলা। আর আরেকটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্মুলা আছে, একটা ভেক্টর ফর্মুলা, এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি। পিটা হচ্ছে এখানে, পিটা কি এখানে বলতো, পিটা হচ্ছে এখানে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ, ঠিক আছে? এটা আমাদের আরেকটা ফর্মুলা এল এর, এটা তো ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি, নট পি ক্রস আর, নট পি ক্রস আর। কেন বলতো পি ক্রস আর হবে না? কারণটা হচ্ছে বুঝতে পারছো, এটা ক্রস গুণ আছে, ডট গুণটা কিন্তু, ডট গুণ হচ্ছে আমাদের নর্মাল গুণের মতো, বাট ক্রস গুণ কিন্তু ওই যে নির্ণায়ক সিস্টেম আই জে কে, তাই না? তো মাথায় রাখবে, এগুলো কিন্তু ভুল করবা না, আর ক্রস পি হবে, ঠিক আছে? তো এটা আর পিটা কি, পি হচ্ছে তোমার রৈখিক ভরবেগ, ঠিক আছে? আর আরটা কি, আর আর হচ্ছে তোমার এখানে মানে অবস্থান ভেক্টর, ঠিক আছে? আর হচ্ছে তোমার অবস্থান ভেক্টর, নট ব্যাসার্ধ, অবস্থান ভেক্টর। লেখা রাখো এগুলো, এগুলো লেখা রাখো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো লেখা রাখো, বাস। এটা হচ্ছে আমাদের মোটামুটি কৌণিক ভরবেগের ফর্মুলা, ওকে? তাহলে এবার আমরা একটা ম্যাথ দেখি, আমাদের সিম্পল দুটা ম্যাথ দেখি। আমরা এখানে অলরেডি ম্যাথ দেওয়াই আছে, তো আমি আর ম্যাথ করাবো না তোমাদেরকে, আমি আমাদের ম্যাথ দিয়ে রাখছি এখানে। চলো আমরা ম্যাথটা দেখে ফেলি। এই যে, এই দেখো তোমাদের আমি এখানে ম্যাথ করে দিয়েছি আমি এটা অলরেডি। এই যে তোমাদের এখানে আমি অলরেডি করে দিয়েছি, এই যে অঙ্কটা যেটা আমি তোমাদের একটু আগে করাইলাম, এই অঙ্কটা তোমাদের অলরেডি আমি করে রেখে দিছি। আর এখানে তোমাদের একটা এই যে তোমাদের এখানে একটা অঙ্ক রাখছে যে 500 গ্রাম ভরের, এই যে অঙ্কটা, যে 500 গ্রাম ভরের একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, ঠিক আছে? আবর্তনকালে 10 সেকেন্ড, আবর্তনকাল 10 সেকেন্ড হলে বস্তুটি কৌণিক ভরবেগ নির্ণয় করো। কি বলছে? 500 গ্রাম ভরের একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, আবর্তনকাল 10 সেকেন্ড হলে বস্তুটি কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ, টি দেওয়া আছে 10 সেকেন্ড, টি, টি থেকে কি বের করতে পারি আমি? টি থেকে আমি এই যে ওমেগা বের করতে পারি, 2 পাই এন বাই টি, তাই না? যেহেতু এখানে আমাকে কোনো এন এর ভ্যালু দিয়ে যায় না, সো এন এর ভ্যালু আমি 1 ধরে নিব, অর্থাৎ একবার সে ঘুরতেছে, একবার, ঠিক আছে? অর্থাৎ আবর্তনকাল 10 সেকেন্ড হলে, অর্থাৎ একবার আবর্তন করতে 10 সেকেন্ড লাগে, তার মানে 1, তাহলে কিন্তু ওমেগা বের হয়ে যাবে আমার, ঠিক আছে? আর যেহেতু এটা একটা বস্তু বলছে, এখানে কোনো ধরনের শেপ বলে নাই, তো যেহেতু শেপ বলে নাই, সেখানে আমার নর্মাল সূত্র বসবে এম আর স্কোয়ার। তাহলে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, আই হলো তোমার এম আর স্কোয়ার, আর এখানে 2 পাই এন বাই টি। খুবই সহজ, তাই না? জাস্ট ভ্যালুগুলো বসায় দাও, বের হয়ে যাবে। সেম ভাবে এখানে দেখো, ওই যে আমাদের একটা ফর্মুলা যেটা ছিল, যে অবস্থান ভেক্টর দেওয়া আছে এটা, ও রৈখিক ভরবেগ দেওয়া আছে তোমার হচ্ছে এটা, সো কৌণিক ভরবেগ বের করতে বলছে। তাহলে আর ক্রস পি আমি জানি, তাহলে এখানে আই জে কে নরমাল নির্ণয়কের ফর্মুলা, আই জে কে বসাও, দেন 2 4 3 2 - 3 + 4, ঠিক আছে? সব বসাই দাও, নির্ণয়কের ফর্মুলা অ্যাপ্লাই করো, অ্যান্সার চলে আসবে। আমি তোমাদেরকে এখানে আরো অনেকগুলো ফর্মুলা দিয়ে, মানে এখানে অনেকগুলো মানে ম্যাথ দিয়ে রাখছি এখানে কৌণিক ভরবেগ রিলেটেড, তো আমি এটা টানতেছি না, ঠিক আছে? এখানে তোমার এটা দেখে নিও। যেমন এই ম্যাথটা, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, যে একজন তোমার হচ্ছে একজন ড্যান্সার, সে তোমার হস্ত প্রসারিত করে উলম্ব অবস্থায়, মানে উলম্ব অক্ষের চারপাশে 1 রেভলিউশন পার সেকেন্ড বেগে ঘূর্ণায়মান, মানে সে 1 সেকেন্ডে একবার ঘুরতেছে, ঠিক আছে? মানে সে উলম্ব অক্ষের সাপেক্ষে হাতটা প্রসারিত করছে। ধরো যে তোমাদের জিনিসটা একটু বুঝাই দিই, অর্থাৎ মনে করো যে এই যে তুমি মনে করো দাঁড়ায় আসো ভাবে, ঠিক আছে? নর্তকী এই যে আমার হাতটা প্রসারিত করছে, সে মনে করো এভাবে সে ঘুরতেছে, ঠিক আছে? অর্থাৎ সে 1 সেকেন্ডে একবার ঘুরতেছে, মানে 1 রেভলিউশন পার সেকেন্ড। তাহলে হাতটি গুটিয়ে নিলে জড়তার ভ্রামক 60 ভাগ কমে যায়। এখন কথা হচ্ছে, এই যে তোমার কথাটা লিখছে এখানে, যদি তুমি হাতটা গুটায় নাও, যদি সে হাতটা গুটায় নেয়, তাহলে তো জড়তার ভ্রামক
60 ভাগ কমে যাবে। কেন কমে যাবে? কারণটা হচ্ছে যখন সে হাত মেলে রাখছিল তখন তার ভার কিন্তু ছিল একদিকে, যখন সে হাতটা গোটায় নিচ্ছে তখন তার ভার কিন্তু আরেক দিকে চলে গেছে। ধরো যে এই সময় তার ভার কিন্তু ছিল সাপোজ ধরো যে এখানে, এখন তার ভার কিন্তু হয়ে গেছে সাপোজ ধরো এখানে। বুঝতে পারছো? হাত প্রসারিত করছে মানে কি, যত ভ্রমণটা বের হয়ে গেছে তার শরীর থেকে, ঠিক আছে, মানে সরি তার ভার কেন্দ্রটা বের হয়ে গেছে। বুঝতে পারছো? তার এখন শরীরটা সে এখন হালকা ফিল করতেছে। এই যে সে কেন হালকা ফিল করতেছে, এই জিনিস আমার তুমি আবার কিভাবে মানে মানে তুমি আমার কোশ্চেন করতে পারো ভাইয়া আপনি এটা কিভাবে মানে বলতে পারলেন যে এখানে হালকা সে ফিল করতেছে কেন? মানে একদম জাস্ট চিন্তা করে দেখো যে পাখি আকাশে উড়ে, পাখি আকাশে কেন উড়ে? কারণ সে ডানা মেলে রাখে। ডানা মেলে রাখে এই কারণেই, কারণ তার শরীরের ভারটা তখন বাইরের দিকে কাজ করে, ঠিক আছে। তো সে পাখি মানে পাখা মেলে রাখলেই তার পাখাটা যখন অধিক চলে যাচ্ছে, তার পাখাটা অর্থাৎ তার শরীর থেকে একটা ভর অধিক চলে যাচ্ছে এবং তার শরীর থেকে আরেকটা ভর এদিক চলে যাচ্ছে, অর্থাৎ তার এখন যে ভার কেন্দ্র সেটা তখন শরীরের নিচের অংশে কাজ করে, ঠিক আছে, অর্থাৎ শরীরের নিচে, অর্থাৎ মানে হাওয়ার মধ্যে কাজ করে, হাওয়ার মধ্যে। তার শরীরের মধ্যে কোনো কোনো ভার কেন্দ্র থাকে না, তাই সে হালকা ফিল করে, তাই সে উঠতে পারে। আর যখন সে পাখা গুটিয়ে রাখে তখন তার শরীরে ভরটা টোটালি তার মধ্যে চলে আসে, অর্থাৎ তার তখন একদম ঠিক মিডল বরাবর কাজ করে তার ভারকেন্দ্রটা। অর্থাৎ তখন সে যখন এরকম ছিল তখন তার ভারকেন্দ্র ছিল এখানে, যখন সে এইভাবে আসে তখন তার ভারকেন্দ্র এখানে, তাই তার ভারকেন্দ্র এখানে কি হয়েছে 60 ভাগ কমে গেছে, ঠিক আছে। এখানে তাই লিখছে আর কি। তো হাত ঘুরানো অবস্থায় প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত হবে? হ্যাঁ, হাত ঘুটানো অবস্থায় প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত হবে? তাহলে হাত প্রসারিত অবস্থায় কত ছিল? 1 রিভলিউশন পার সেকেন্ড। আর এখন আমাকে বের করতে হবে যে হাত ঘুটানো অবস্থায় কত হবে। কিভাবে বের করব? ওই যে আমরা জানি যে ভরবেগের সংরক্ষণ শক্তি থেকে আমরা কি পাবো, মানে মানে শক্তি নিশ্চয় শক্তি কি পাবো, যে যদি আমরা জানি যে যেহেতু আমরা জানি যে এল ইজ ইকুয়াল টু, ধরলাম যে তোমার মানে হাত প্রসারিত অবস্থায় এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, ঠিক আছে। হাত প্রসারিত অবস্থায় তোমার L1 দিলাম এবং হাত মানে ঘোটানো অবস্থায় তোমার L2 দিলাম। যেহেতু আমরা জানি যে শক্তি নিত্যতা সূত্র থেকে যে এরা তোমার হচ্ছে তোমার মানে আদি অবস্থান এবং শেষ অবস্থানে শক্তি তোমার আনচেঞ্জ থাকে, তাই না? তো এখান থেকে আমরা বলতে পারি যে I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2, তাই না? এখানে কথা হচ্ছে এই যে তোমার 1 রেভলিউশন পার সেকেন্ড মানে কি, 2 পাই n ডিভাইড বাই টি, অর্থাৎ 2 পাই 1 ডিভাইড বাই 10 সেকেন্ড, তাই না? 10 সেকেন্ড। খেয়াল করে দেখো এই যে আচ্ছা এখানে কি বের করছে এটা ওমেগাটা এখানে বের করা নাই। আচ্ছা এই যে 1 রেভলিউশন পার সেকেন্ডে বসাই দিয়েছে ওরা। আচ্ছা আচ্ছা যেহেতু আমাকে দেখো এটা খেয়াল করে দেখো, এটা তোমাকে বের না করলেও হবে, কারণটা হচ্ছে এখানে কিন্তু তুমি ওমেগা থেকে ওমেগাই বের করবা, ঠিক আছে। অর্থাৎ তুমি কিন্তু অ্যাকচুয়ালি মানে রেডিয়ান পার সেকেন্ড বের করবা না, তুমি কিন্তু অ্যাকচুয়ালি রেভলিউশন পার সেকেন্ডই বের করবা, ঠিক আছে। অর্থাৎ তুমি কিন্তু এই যে এন এর ভ্যালু বের করবা। তো এখানে আমার এটা চেঞ্জ না করলেও হবে। তো এখানে আমি ডিরেক্টলি বসাই দিতে পারি এটাকে, ঠিক আছে, আমি ডিরেক্টলি বসাই দিতে পারি এখানে। কি করবো এখানে, অর্থাৎ আমাকে বের করতে হবে তোমার ওমেগা 2 বের করতে হবে, ঠিক আছে। তাহলে ওমেগা 2 ইজ ইকুয়াল টু I1 ওমেগা 1 ডিভাইড বাই I2। ওকে, কি করবো এখানে খেয়াল করে দেখো এই যে যখন জড়তা ভ্রামক যখন আমার I2, তাই না, তো আর কি করছে বলতো 60 ভাগ কমে গেছে। 60 ভাগ কমে যাওয়া মানে কি, অর্থাৎ 1 ভাগ থেকে 60% কমে গেছে, অর্থাৎ I2 ইজ ইকুয়াল টু টোটাল I মাইনাস তোমার হচ্ছে 60% অফ I, তার মানে I1 আর কি। তার মানে যদি এখানে বলি তাহলে এখানে কত হবে, I1 মাইনাস 60/100 I1, ঠিক আছে। এখান থেকে তুমি যদি I1 টা কমন নিয়ে নাও তাহলে কত হবে, 1 মাইনাস 60/100, ঠিক আছে। এটাই আমাদের এখানে মেনলি বের করছে। দেখো খেয়াল করে এই যে এখানে কত আসবে আমাদের 40/100 আসবে, 2/5/I আসবে, ঠিক আছে। এখান থেকে 1 থেকে বাইরে দিলে কত আসবে, 40/I আসবে, এই যেটা আসবে। এখানে কি পাবো তাহলে 2/5। তাহলে এখন আমরা বসাই দিতে পারি, তাহলে I1, তাহলে ওমেগা 1 এর ভ্যালু আছে এখানে তোমার হচ্ছে 2/5 I1, তাহলে I1 কাটা, ওমেগা ভ্যালু তোমার 1, 5/2 রেভলিউশন পার সেকেন্ড, এটা আমাদের ওমেগা 2। বুঝতে পারছো? এই যে 5/2 রেভলিউশন পার সেকেন্ড, ঠিক আছে। জাস্ট আমরা কি কনসেপ্ট অ্যাপ্লাই করছি, ওই যে আমাদের শক্তি সংরক্ষণ সূত্র আমরা ইয়ে করছি, শক্তির যে নিত্যতা সূত্র সেটা আমি এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এভাবে করে তোমাদের একটা ম্যাথ আছে এরকম, এখানে একটা ম্যাথ আছে এভাবে। আচ্ছা আমি এখানে দেই নাই ম্যাথটা, যেহেতু একই ম্যাথ আমি দেই না। যাই হোক, তো আমাদের মোটামুটি আসলে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসে, এর বাইরে কোনো ধরনের অঙ্ক আসে না, খুবই সিম্পল টাইপের ম্যাথ এখানে আসে, ঠিক আছে। তারপর তোমাদেরকে আমি একটা বেশ কঠিন একটা ম্যাথ করাই দিচ্ছি, সো ওগুলো তোমার জাস্ট মাথায় রাখবা যে ওগুলো এভাবে করতে হবে। আর তোমাদের আশা করি এই টপিকের উপর আর কোনো ধরনের কোয়েশ্চেন তোমরা আটকাবা না। তো আজকে মোটামুটি তোমাদের সব ধরনের কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে।